সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ফের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিচারপতি পি.কে. মিশ্রর। এটা কোনো কেন্দ্র রাজ্য বিরোধ নয়, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে তদন্তে হস্তক্ষেপ করতে পারেন না। এই প্রসঙ্গ উত্থাপিত হয়েছে আজকে শুনানির সময় আইপ্যাক মামলা নিয়ে। ঠিক কি হলো এখনো পর্যন্ত জানবো সরাসরি। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌভিক, কি হলো কোর্টে আজ? প্রথমত তোমাকে বলবো যে মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তিনি কিন্তু এই ঘটনায় আগেও মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং আজকেও আমরা দেখলাম সেই একই প্রশ্ন মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তুললেন। এবং তোমাকে একই সঙ্গে বলবো যে মেনকা গুরুস্বামী আইনজীবী, তাকে উদ্দেশ্য করে বিচারপতি মিশ্রের বক্তব্য হচ্ছে যে এই মামলা বা এই অভিযোগ, পাল্টা অভিযোগ, এটা কোনো রাজ্য এবং কেন্দ্রের মধ্যেকার বিরোধ নয় বা এখানে কোনো মতবিরোধ নেই। এটা হলো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একটা তদন্তের মাঝখানে হঠাৎ করে তিনি ঢুকে পড়লেন। এইটা কিন্তু কোনো মুখ্যমন্ত্রী করতে পারেন না, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এটা করতে পারেন না। সেইটা সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে আবারও মনে করিয়ে দেওয়া হয়েছে এবং তিনি আরো বলেছেন যে এভাবে গণতন্ত্রকে বিবন্ধ করা যায় না, সেই মন্তব্য করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যে একজন মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই ধরনের কার্যকলাপের ফলে গোটা যে গণতান্ত্রিক পরিকাঠামো আছে সেই গণতান্ত্রিক পরিকাঠামোই কিন্তু এই মুহূর্তে ঝুঁকির মুখে রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই ধরনের আচরণ সেটা যে গণতন্ত্রের পক্ষে ঠিক নয়, সেইটা মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তিনি কিন্তু বলেছেন। এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে আইনজীবী হিসাবে অর্থাৎ এ রাজ্যের বিভিন্ন পক্ষের আইনজীবীরা যে সওয়াল করছেন সেই সওয়ালে দেখা যাচ্ছে যে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রসঙ্গ উঠে আসছে, এদেশের বিখ্যাত আইনজ্ঞ শিরভাইয়ের কথা উঠে আসছে। সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে আপনারা এই সমস্ত বিশিষ্ট মানুষের চিন্তাধারার কথা আপনারা উত্থাপন করছেন, কিন্তু তারা অর্থাৎ এই সংবিধানের যারা প্রণেতা ছিলেন, যারা সংবিধানকে নিয়ে আলোচনা করেছেন, যারা সংবিধানকে সমৃদ্ধ করেছেন, তারা হয়তো কখনো চিন্তাই করতে পারেননি যে একদিন এমন অবস্থা আসবে যে একজন সিটিং চিফ মিনিস্টার বা একজন বর্তমান কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই ধরনের তদন্তের মাঝখানে তিনি ঢুকে পড়বেন, তিনি সেখানে গিয়ে হস্তক্ষেপ করবেন। এই ধরনের যে একটা পরিস্থিতি তৈরি হবে সেইটা হয়তো কোনোভাবেই সংবিধানের এই প্রণেতারা বা আইন বিশেষজ্ঞরা তারা হয়তো চিন্তা করেননি। এবং সেখানেই কিন্তু সুপ্রিম কোর্টের আরো পর্যবেক্ষণ, যে সুপ্রিম কোর্টের বক্তব্য যে সুপ্রিম কোর্টকে এই ধরনের মন্তব্য আছে, এই ধরনের মন্তব্য করতে আপনারা বাধ্য করাবেন না। কারণ তিনি বলেছেন যে যখন সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো ঘটনার বিচার করা হয়, রায়দান করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সময় মাননীয় বিচারপতিরা সামাজিক এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটকে বিচার বিবেচনা করে তারপরে কিন্তু উপযুক্ত সিদ্ধান্ত নেয়। এবং তোমাকে আরো গুরুত্বপূর্ণভাবে বলবো, যখন এই মামলার শুনানি হচ্ছে সেই সময় কিন্তু এসআইআর মামলায় মোথাবাড়িতে যেভাবে 7 জন বিচারককে আটকে রাখা হয়েছিল, তাদের ওপর কার্যত আক্রমণ করা হয়েছিল, সেই প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে। এবং সেখানেই মাননীয় বিচারপতিরা বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে এই এসআইআর প্রক্রিয়া হচ্ছে, এসআইআরটা সংগঠিত হচ্ছে। মাননীয় বিচারকরা অর্থাৎ যারা জুডিশিয়াল অফিসার আছেন সেই জুডিশিয়াল অফিসাররা তারা এই বিচার প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, সেই বিচারকদের পর্যন্ত বন্দি করে রাখা হয়েছে। আর আপনারা অর্থাৎ এ রাজ্যের যারা আইনজীবী রয়েছেন সেই রাজ্যের আইনজীবীরা, বিভিন্ন আইপিএসদের আইনজীবীরা তারা এখন বলছেন যে এই যে ইডির আধিকারিকদের ওপর হামলা হয়েছে, সেই ইডির বা হামলা হয়েছে বা তারা হামলার যে অভিযোগ করছেন সেই অভিযোগের ভিত্তিতে এই ইডির আধিকারিকদের উচিত ছিল ম্যাজিস্ট্রেটদের কাছে গিয়ে অভিযোগ করা। অর্থাৎ এখানেই প্রশ্ন হচ্ছে যে একটা বিধিবদ্ধ সংস্থা এবং সেই বিধিবদ্ধ সংস্থার যারা আধিকারিক দিয়েছেন সেই আধিকারিকরা তারা যখন দায়িত্ব পালন করছেন, কর্তব্য পালন করছেন, তারা তদন্ত করছেন, সেই সময় সেই আধিকারিকদের উপর হামলা হলো। এবং সেই হামলার ঘটনায় এ রাজ্যের তরফ থেকে যে বক্তব্য পেশ করা হচ্ছে সেটা হলো এই ইডির আধিকারিকদের উচিত ছিল তাদের ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে, পুলিশের কাছে গিয়ে অভিযোগ করা। এইটা কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন আজকে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই যে আইপ্যাকের যে মামলা রয়েছে অর্থাৎ আইপ্যাকের অফিসে এই যে ইডির যে অভিযান, সেই অভিযানকে ঘিরে এবং তারপরে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিত হওয়া, এই গোটা প্রক্রিয়াটা ঘিরে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছিল সেখানে সেই মামলা শুনানির সময় বা বিচার প্রক্রিয়ার সময় এই ধরনের যে মন্তব্য একদম সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি, যেখানে ফের
মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিচারপতি পি.কে. মিশ্রর। এটা কোনো কেন্দ্র রাজ্য বিরোধ নয়, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে তদন্তে হস্তক্ষেপ করতে পারেন না, এভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা যায় না, মন্তব্য বিচারপতি পি.কে. মিশ্রর। আজকের এই যে শুনানি, সেখানে মোথাবাড়ির প্রসঙ্গ উঠে আসে। আমি আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, তুমি যেরকম বলছিলে, দেখো যে মোথাবাড়ির কথা তুমি বলছিলে, তুমি জানো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই এসআইআর অর্থাৎ পশ্চিমবঙ্গের যে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে সংগঠিত হচ্ছে এবং যার ট্রাইব্যুনালের কাজ এখনো পর্যন্ত চলছে, সেই এসআইআর কে একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, সময় মতো সম্পন্ন করার জন্য এবং নির্বাচন যাতে সঠিকভাবে হয়, সেই কারণে তোমার মনে থাকবে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ বা ধারা, সেটাকে প্রয়োগ করে আমরা দেখতে পেয়েছিলাম অর্থাৎ সর্বোচ্চ যে ক্ষমতা রয়েছে সেই সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা পশ্চিমবঙ্গের বিচার বিভাগকে নিযুক্ত করেছিলেন এবং তারপর আমরা দেখতে পেয়েছিলাম যে মাননীয় বিচারকরা অর্থাৎ এ রাজ্যের মাননীয় বিচারকরা এবং তার পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার মাননীয় বিচারকরা তারাও এই গোটা এসআইআর প্রক্রিয়াটা সম্পন্ন করেছিলেন। তারপর তুমি দেখতে পেয়েছো, তোমার মনে থাকবে যে মালদার মোথাবাড়ির ঘটনা, সেখানে 7 জন কর্তব্যরত বিচারক, সেই বিচারকদের দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। বিচারকদের অভিযোগ ছিল যে তারা বারবার সাহায্য চেয়েছেন প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে তারা সেই সাহায্য পাননি। তাদের আরো অভিযোগ ছিল তারপর তারা কলকাতা হাইকোর্টে ফোন করেন, কলকাতা হাইকোর্ট থেকে তখন সুপ্রিম কোর্টে ফোন যায় এবং তোমার মনে থাকবে যে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি সরাসরি মন্তব্য করেছিলেন যে এ রাজ্যের যারা প্রশাসনিক কর্তা ছিল সেই প্রশাসনিক কর্তারা সেই সময় বেশ খানিকটা উদাসীন ছিল এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কড়া অবস্থান গ্রহণ করার পরেই তারপর প্রায় মাঝরাতে গিয়ে এই মাননীয় বিচারকদের সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয় এবং তোমার সেই উদ্ধার করার সময়কার ভয়াবহ ছবির কথা তোমার কিন্তু মনে থাকবে যে যখন এই মাননীয় বিচারকদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে, সেই সময় তাদের গাড়ি উদ্দেশ্য করে ইট ছোড়া হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে, বাস দিয়ে ব্যারিকেড করার চেষ্টা করা হচ্ছে। একজন মাননীয় মহিলা বিচারক তিনি কার্যত আর্তনাদ করছেন, সেই ছবিও প্রকাশ পেয়েছে। ফলে সেই প্রসঙ্গ কিন্তু আজকে একেবারে সেই মোথাবাড়ির প্রসঙ্গ আজকে আইপ্যাক মামলার শুনানিতে উঠে এসেছে। আপনারা জানেন এই আইপ্যাক মামলার সূত্রপাত কোনখান থেকে? 8ই জানুয়ারি যখন কয়লা পাচার মামলা তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা আইপ্যাকের কর্ণধার একেবারে প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে হানা দেয়, মুখ্যমন্ত্রী পৌঁছে দেন এবং ফাইল বের করে নিয়ে আসেন। সেদিন কি বলেছিলেন 8ই জানুয়ারি দেখাবো আপনাদের। So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. He raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর, আমাদের কাজ চলছে। এখনো পর্যন্ত শুনানিতে হলোটা কি জানবো। সরাসরি বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এর আগে একেবারে ডাকাতি, চুরি এবং ছিনতাইয়ের অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করেছিল বিজেন্দ্র। আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মহামান্য বিচারপতি তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী এভাবে তদন্তে হস্তক্ষেপ করতে পারেন না। এখনো পর্যন্ত কি হলো? দেখো, আজকে তৃতীয় দিন ছিল সুব্রজিৎ, যার হিয়ারিং আজকে আমরা দেখলাম। এর আগে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, শ্যাম দেওয়ান, মেনকা গুরুস্বামী আজকে বক্তব্য রেখেছেন এবং সিদ্ধার্থ লুথরা সবাই একটাই বক্তব্য রাখছিলেন কি যেভাবে ইডি সুপ্রিম কোর্টের কাছে এসছে এটা গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্ট যেন এই কেসটাকে না শোনে এবং যেই ধারায় তারা এসছেন সুপ্রিম কোর্টের কাছে সেটাও মান্যতা যেন সুপ্রিম কোর্ট না দিক, এটাই বারবার আবেদন করা হচ্ছিল। এই 5 জন আইনজীবী যারা এর আগে অ্যাপিয়ার করেছিলেন এবং আজকে যারা 2 জন অ্যাপিয়ার করলেন তারাও একই কথা বলছিলেন। যখন প্রথমে আমরা দেখলাম মেনকা গুরুস্বামী যখন বলছিলেন, আম্বেদকরের কথা বলছিলেন এবং স্বাধীনতার আগে কিছু ইনসিডেন্টগুলো তিনি রাখছিলেন, তখন কোর্ট আজকে কিছু অবজারভেশন করে কি যারা দেশের, আপনি আম্বেদকরের কথা বলছেন, পুরনো কথাগুলো বলছেন, কিন্তু দেশের মধ্যে এরম পরিস্থিতি কখনো হয়নি। হয়তো তারা
যারা রাষ্ট্র নির্মাতা ছিলেন তারা পরিকল্পনা করতে পারেননি কি এই ধরনের একটা ঘটনা ঘটবে দেশের মধ্যে, যেখানে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এসে এখানে সেখানে বাধা দেবেন। এরকম পরিস্থিতিও কিন্তু আগে কখনো তৈরি হয়নি। এটা অবজারভেশন ছিল সুপ্রিম কোর্টে। দ্বিতীয় অবজারভেশন আমরা দেখলাম যখন সিদ্ধার্থ লুথরা বক্তব্য রাখছিলেন, তিনি বলেন কি হাইকোর্টে যাওয়াটাই ঠিক হয়নি। প্রথমে যে আধিকারিকরা বাধার মুখে পড়েছিলেন তাদের উচিত ছিল সেখানকার ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে তাদের অভিযোগগুলো জানানো, যেটা আইন মোতাবিক হতো। এই প্রশ্নটা যখন তিনি বলেন তখনই আমরা দেখলাম সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে, তাকে বলে কি আপনারা এই কথা বলছেন, জুডিশিয়াল অফিসারদের কাছে যাওয়া উচিত ছিল। কিন্তু তিনি বলেন আরও একটা কেসে ইতিমধ্যে এসআইআর মামলা চলছে, ডিসকাশন চলছে, সেখানে আলোচনা হচ্ছে, আর্গুমেন্টসগুলো হচ্ছে, সেখানে তারা দেখেছেন কি কীভাবে জুডিশিয়াল অফিসারগুলোকে হোস্টেজ রাখা হয়েছিল পশ্চিমবঙ্গে যারা এসআইআর কাজ করছিলেন, এবং তারা চোখ বন্ধ করে কিন্তু নন, তারা জানেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি কী রয়েছে। একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে এক্সট্রা অর্ডিনারি স্টেপস নিতে হয়, সেটাও আজকে সুপ্রিম কোর্ট অবজার্ভ করে যখন সিদ্ধার্থ লুথরা এই কথাগুলো বলছিলেন। এবং তারা বললেন কি পশ্চিমবঙ্গে কী বর্তমান পরিস্থিতি রয়েছে, সোশিও পলিটিক্যাল সিচুয়েশনগুলো কী রয়েছে, তারা সব কিছুই জানেন এবং তাই তারা সেই পক্ষটাও দেখছেন। তারা বলেন কি যে সংবিধান রয়েছে সেটা তো অর্গ্যানিক, সবসময় গ্রো করে, কখন পরিস্থিতি কেমন হয় তার পরিস্থিতি অনুযায়ী সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয় এবং সেটাকে মাথায়ও রাখতে হবে। যা পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রয়েছে সেটাতে তারা চোখ বন্ধ করে থাকতে পারেন না, এটাও আজকে সুপ্রিম কোর্ট বলেছে। আজকে এইভাবে আর্গুমেন্টগুলো কমপ্লিট হয়েছে সুপ্রজিৎ একটা পক্ষের তরফ থেকে, অর্থাৎ যারা চাইছেন কি মামলা সুপ্রিম কোর্ট না শুনুক, যেই ধারায় 32-তে বা 131-এ যে সুপ্রিম কোর্টে এসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেটা গ্রহণ না করা হোক। যার পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল, রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ান, ডিজিপি রাজীব কুমার যখন ছিলেন তার হয়ে আইনজীবী অভিষেক মনু সিংভি, মেনকা গুরুস্বামী আজকে বক্তব্য রেখেছেন, প্রিয়ব্রত রায়ের জন্য সিদ্ধার্থ লুথরা বক্তব্য রাখছিলেন, সবার বক্তব্য কমপ্লিট হয়েছে। এখন আগামীকাল সলিসিটর জেনারেল তুষার মেহতা জবাব দেবেন কি কেন এই মামলাটাকে সুপ্রিম কোর্টকে শোনা উচিত এবং যেই দাবি তারা করছেন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক, সেটাও যেন সুপ্রিম কোর্ট মানুক। সেটা আগামীকাল এখন সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।